প্রিয় বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আপনাদের বন্ধু কৌশিক মুখার্জি। আর এই গল্প আমাকে আর আমার মা দেবশ্রী মুখার্জিকে নিয়ে আবর্তিত। সেখানে আমি আমার জীবনের স্বর্গীয় অনুভূতির কথা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যাতে তোমরা জানতে পারো এবং জীবনে এইরকম এত স্বর্গীয় অনুভূতি যাতে পেতে পারো সেইভাবেও চেষ্টা করতে পারো। তো যাই হোক, কলেজে আচমকা ছুটি পাওয়ার কারণে আমি বাড়ি চলে আসি, কিন্তু বন্ধুরা ফোন করে আর জানায় যে স্ট্রাইক উঠে গেছে, টিচারদের স্ট্রাইক উঠে গেছে, তাই জন্য ক্লাস করতে ফিরে আসতে হবে। তো ফোনটা রাখা মাত্রই আমার মন খারাপ হয়ে গেল। এতদিন পর ঘরে এলাম মায়ের আদর খাবো বলে, কিন্তু সেটা বোধহয় আর ভাগ্যে নেই। সেই কতদিন হয়ে গেল ঘর ছাড়া, বিগত দিনের কথা ভাবলেই মন কেমন করে ওঠে। ছোটোবেলায় মায়ের কোলে চেপে প্রথম দিন যখন স্কুলে গিয়েছিলাম, তখন কি ভেবেছিলাম উচ্চশিক্ষা লাভের জন্য মায়ের এই কোল ছাড়া হয়ে যাবে? ভাবতে ভাবতে বুকটা ভারী হয়ে এলো। ঘড়িতে সময় দেখলাম 10টা বেজে গেছে। দুপুরের ট্রেনে কলেজ ফিরে যাব, ততক্ষণ না হয় মায়ের সাথেই সময় কাটিয়ে নিই। মা মা বলে সজোরে ডাক দিলাম। মা কিচেন থেকে বেরিয়ে এসে বলল, কী রে, কী হলো বাবু, কিছু বলবি আমায়? আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা কিচেনে তোড়গড়ে দাঁড়িয়ে নিজের চুলের লক সরিয়ে আমাকে প্রশ্নটা করেছিল। মাকে দেখতে সেই লাগছিল, যেন উনি সদ্য বিয়ে করা নতুন বউ, আমার আর আমি ওনার আনকোড়া চ্যাংড়া যুবক বর। আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি, আর উনি তড়িঘড়ি আমার জন্য খাবার বানিয়ে দিচ্ছেন। মানে এতটাই তাড়াহুড়োর সঙ্গে সে আমার কথার উত্তর দিয়েছিল। মায়ের চোখে একটা আলাদাই ভালোবাসা আছে, যদিও সব মায়েরাই এমনি হয়ে থাকে। ছেলের প্রতি একটা অদৃশ্য বন্ধন এবং টান থাকে, সেটা ছেলের প্রতি মায়ের গর্ভে থাকাকালীন তৈরি হয়ে যায়। মায়ের থেকে বেশি ভালো একজন ছেলেকে কেউ বুঝতে পারে না। আমার নজর মায়ের মুখ থেকে সরে গিয়ে মায়ের শরীরের নিচের অংশের দিকে চলে গেল। অনায়াসে এবং অনিচ্ছাকৃত মায়ের ফর্সা পেটি একদম সাদা ধপধপে চকচক করছে। শাড়ির আঁচলটা পেছন থেকে পেঁচিয়ে দিয়ে নাভির কাছটায় মুখ গুঁজে নিয়েছে। উফ, মায়ের সামান্য মেদযুক্ত তুলতুলে গোল ভুঁড়ি একটু ঝুঁকে পড়েছে, আর মাঝখানে গভীর গোল নাভি ছিদ্র দেখবার মতো। সত্যিই হে বঙ্গনারী, তোমার সৌন্দর্য তার তুলনা নেই। এইসব কথাগুলো মাথার মধ্যে হঠাৎ করেই চলে এলো। মা আমার মুখের দিকে চেয়ে বলল, কী রে বাবু, তোর মুখটা কেমন শুকনো লাগছে কেন? মা ঠিক বুঝতে পেরেছে। আমি বললাম, কী আর হবে, তোমার আদর খাওয়া তোমার এই একমাত্র ছেলের ভাগ্যের নেই। মা একটু মৃদু হেসে বলল, কেন রে বাবু শোনা, এমন কেন বলছিস? আমি বললাম, আজই কলেজ ফিরে যেতে হবে, ফোন এসেছিল। মা বলল, আর তুই যে বললি কলেজ কয়েকদিন বন্ধ থাকবে? আমি বললাম, না গো, কলেজের সব স্ট্রাইক তুলে নিয়েছে, আগামীকাল থেকে কলেজ না করলে মুশকিল হবে। তুমি রান্না চাপাও, আমি স্নানে যাই, দুপুরের ট্রেনটা ধরতে হবে। মা আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ, ছেলেটা এতদিন পর ঘরে এলো, ভালো করে দেখতেই পেলাম না। তারপর রান্নাঘরে চলে গেল। আমি স্নানের জন্য বাথরুম গিয়ে ন্যাকেড হয়ে গেলাম। মাকে আজ জীবনের প্রথমবার এক অন্যভাবে আবিষ্কার করলাম, নতুন করে, অভিনব রূপে। আগে জানতাম মা একজন উচ্চ সুন্দরী, উচ্চশিক্ষিতা, সর্বদা হাসি খুশিতে থাকা সফল গৃহিণী এবং সফল মা, সম্পূর্ণ নারী। কিন্তু আজ সকালে মায়ের পোঁদের আকার আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। সত্যি আমি এত সুন্দর মনোমুগ্ধকর পোঁদ খুব কম দেখেছি। উল্টানো হাঁড়ির মতো গোলাকার মায়ের দাবনা দুটো একে অপরকে আষ্টে পৃষ্ঠে চেপে রেখেছে। আর এই রকম পোঁদের মালকিন স্বয়ং আমার মা, ভেবেই গায়ে কাটা দিচ্ছে বন্ধুরা। সঙ্গে আমার মেশিনটাও দাঁড়িয়ে যাচ্ছে। মায়ের রূপের কথা ভাবতেই নিচের দিকে তাকিয়ে দেখলাম বাড়া শক্ত হয়ে আসছিল। মনকে বলপূর্বক শান্ত করলাম, বললাম, মা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার পেটের সন্তান হয়ে তোমার প্রতি খারাপ নজর দিচ্ছি। মায়ের চরণ বন্দনা করে নিলাম মনে মনে। তারপর লিঙ্গের ডগায় ঠান্ডা জল ঢেলে ওটাকে শান্ত করছিলাম। ছি ছি, মা যতই সুন্দরী হোক, তিনি তো মাই, যিনি ছেলের জন্য সর্বদা নিষিদ্ধ, সেটা কল্পনায় হোক অথবা বাস্তবে। এটা অনুচিত, অন্যায়। মা সুন্দরী সে ভেবেই খুশি হওয়া উচিত, এর বেশি কিছু না। হাঁপ ছেড়ে স্নানে মন দিলাম। স্নান করে বেরিয়ে এসে দেখি তখনও মা রান্নাঘরে। আমি একবার উঁকি মেরে দেখে আমাদের ড্রয়িং রুমে চলে এলাম। শোকেসের মধ্যে বড় করে বাঁধানো ছবি, সেখানে আমি ছোট্ট কৌশিক মায়ের কোলে বসে আছি। ছবির কথা মাথায় আসতেই আমি এর অ্যালবামটা কোথায় আছে ভাবতে লাগলাম। ও হ্যাঁ, মনে পড়লো, ড্রয়ারে থাকবে নিশ্চয়ই। সেখানে গিয়ে ড্রয়ারটা খুলে পুরনো অ্যালবামটা নিয়ে ব্যাগের মধ্যে পুরে নিলাম।
কলেজে গিয়ে মায়ের কথা মনে পড়লে এটা খুলে খুলে দেখব। ততক্ষণে মাও আমাকে ডাক দিল, বাবু রান্না হয়ে গেছে, ডাইনিং টেবিলে এসে বস। আমি সেখানে গিয়ে বসতেই মা খাবার পরিবেশন করে দিল। কাতলা মাছের ঝোল, আলু পোস্ত, পটল ভাজা আর মসুর ডাল। আমার বহু পরিচিত সুগন্ধ মায়ের হাতের রান্না থেকে বেরিয়ে এলো। এতদিনে হোস্টেলের স্বাদহীন নির্জীব খাবার দাবার খেয়ে হাঁপিয়ে উঠেছিলাম। যাই হোক, একটা দিন হয়তো মায়ের কোমল হাতের রান্নার স্বাদ পাচ্ছি, এটাই অনেক। খাওয়া দাওয়া সেরে আমি তৈরি হয়ে নিলাম। বাইরে বেরিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে করুণ মুখে। আমি গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করলাম। তারপর উঠে দাঁড়াতেই মা আমাকে জড়িয়ে ধরে নিল। একটা আশ্চর্য তৃপ্তি মা ও ছেলে দুজনের মধ্যে। আমিও দু হাত দিয়ে একটু শক্ত করে মাকে আলিঙ্গন করে রাখলাম। আমার কপাল মায়ের গলার কাছে। আমার মাথা আলতো করে নিচে নামিয়ে মা কপালে একখানি চুমুন খেয়ে নিল। বলল, ঠিক মতো যাস বাবু, আর ওখানে ঠিক মতো থাকিস কিন্তু, বাজে ছেলে মেয়েদের সাথে একদম মিশবি না। আমি বললাম, হ্যাঁ মা, তুমি আমার জন্য একদম চিন্তা করো না। আমি আবার এই পুজোতে ছুটি পেলে চলে আসবো, তুমি নিজের খেয়াল রেখো। মা ততক্ষণে আবার বলল, এই যা ভুলেই গেছি, দাঁড়া। তারপর একখানি বাটিতে মিষ্টি দই এনে 1 চামচ আমার মুখে দিয়ে বলল, এই নে একটু মিষ্টি মুখ করে নে, দূরে যাচ্ছিস তো, দই খাওয়া শুভ। আমি দই খেয়ে বললাম, এবার আমি চলি মা। মা আবার একখানি টিফিন বক্স আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে কিছু নারকেল নাড়ু আছে, কলেজে গিয়ে খাস। আমি মনে মনে খুশি হলাম, মা আমার সব পছন্দের জিনিসগুলোর খেয়াল রেখেছে। নারকেল নাড়ু আমার পছন্দের জিনিস। আমি হাসি মুখে বললাম, মা তুমি এত সব কী করে বানালে? মা বলল, পারে, ছেলের কি পছন্দের জিনিস মা বুঝবে না? আমি আবার মাকে জড়িয়ে ধরলাম। মায়ের হাতে চুমু খেয়ে বললাম, তুমি আমার শ্রেষ্ঠ মা, তুমি আমার সব রকম পছন্দের খেয়াল রেখে এসেছো। মা বলল, চিন্তা নেই, আগেও তো সব রকম পছন্দের ইচ্ছা পূরণ করবো। আমি বললাম, না মা, তোমাকে অত এইসব করতে পরিশ্রম করতে হয়, তুমি কষ্ট করে আমার জন্য এইসব বানিয়ে দাও। মা ন্যাকা হেসে বললে, আমার পাজি ছেলের জন্য কষ্ট পেয়েও পছন্দের ইচ্ছা পূরণ করতে হয়, এটাই মায়ের কর্তব্য। আমি বললাম, বেশ তো, তা মা, তোমার ছেলেও তোমাকে একদিন কষ্টের বিনিময়ে তৃপ্তি পাইয়ে দেবে। এবার আমি বেরিয়ে পড়ি মা, ট্রেন এবং টাইম হয়ে এলো। বেরিয়ে পড়তেই মা দুগ্গা দুগ্গা বলে উঠল, পৌঁছে ফোন করে জানাস বাবু। আমি বাড়ি থেকে বেরোতেই বলে দিলাম, তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমাকে ফোন করে ঠিক জানিয়ে দেবো। ট্রেনে চেপে কলেজে যাওয়ার সময় মায়ের কথাগুলো মনে পড়ছিল। আমি ওনার অ্যাসেটসের ওপর কুদৃষ্টি দিচ্ছি, এগুলো ঠিক না। মনকে বললাম, অন্যের মায়েদের নিয়ে ফ্যান্টাসি করতে আমার দুষ্টু চোখ সুন্দরী মায়ের ওপর পড়বে সেটা জানা ছিল না। যাই হোক, তবে মায়ের এত সুন্দর উল্টানো গামলার মতো পাছাকে ইগনোর করা যাবে না। কী আর করা যাবে, ওই ফল যে আমার জন্য নিষিদ্ধ, সুতরাং ওই ফলের স্বাদ নেবার আকাঙ্ক্ষা বৃথা। কলেজে ফেরার পথে মাকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি ঠিক মতো পৌঁছে গিয়েছি। হোস্টেলে ফিরে রুমমেটসরা সব আমায় নিয়ে খিল্লি করছিল, কিরে বাড়া, গেলি আর এলি তাই না? আমিও বেচারা কী করবো, চুপ করেই রইলাম। ব্যাগ থেকে মায়ের দেওয়া নাড়ু আর ছবি অ্যালবাম বের করে আনতেই ওগুলোর ওপর ওদের নজর চলে গেল। ঝাঁপিয়ে পড়লো ওরা, নাড়ু সঙ্গে সঙ্গে সপাট। ওদের মধ্যে একজন নাড়ু মুখে দিয়ে বলল, আহ, ভেরি ডেলিশিয়াস, কাকিমার হাতে জাদু আছে। আর কয়েকজন আমার অ্যালবামটা দেখতে দেখতে বলল, কাকিমার শুধু হাতেই জাদু নেই, পুরো শরীরে জাদু ভরা। আমি বললাম, কী বলছিস তোরা ভাই আমার মাকে নিয়ে? ওরা মায়ের ইয়াং এজের ছবিগুলো দেখছিল, সে নানান রকম মন্তব্য। তবে মা আগে মিষ্টি ছিল, এখন মিষ্টি নুনটা দুটোই হয়ে গেছে ওদের মন্তব্য অনুসারে। আমিও ছবিগুলো দেখতে দেখতে এক জায়গায় মায়ের ছবি দেখলাম, যেখানে মা চুড়িদার পরে আছে। বেশ লাগছে মাকে, কিন্তু মা এখন আর চুড়িদার পরে না কেন? মনে মনে ভাবতে লাগলাম। যদি এই উত্তর মায়ের কাছেই পাওয়া যাবে। এই কৌশিক, তখনই ওদের মধ্যে একজন আমাকে ডাক দিল। আমি বললাম, হ্যাঁ ভাই। ওরা আমার ছবির অ্যালবাম দেখতে দেখতে বলছিল, কাকিমার পুরোনো দিনের ছবিগুলো তো দেখলাম, তবে তখন ওনার পেছনটা কেমন ছিল দেখতে পেলাম না। আমি ওদের কথা শুনে রেগে গিয়ে বললাম, ধুর শালা, তোদের নিজেদের মায়ের পেছন দেখ গিয়ে, দেখ না। তারপর ওরা আবার বলল, দেখ বাড়া, তোর মায়ের মতো ডবকা গতর আমাদের মায়ের আছে নাকি? আমি রাগি করে বললাম, আছে রে আছে, শাড়ি তুলে দেখবি, ঠিক দেখতে পাবি। আমার কথা শুনে ওরা বলল, তবে যাই বল, তোর মা হাঁটলে পরে অনেক মোটা মোটা গুয়ের লথি বেরোবে তোর মায়ের ওই পথ থেকে। এই কথাটা শোনা মাত্রই আমি প্রচণ্ড খেপে যাই। বলি, শুয়োর বাচ্চারা, তোরা দেখ না তোদের মায়েদের কেমন হাগা বের হয় পথ থেকে।
তাদের মধ্যে একজন বলেই, রাগ করছিস কেন, তোর মায়ের পথ বড় তাই ওরা এমন বললো। আমি, তোরা যা তা মান, সারাদিন একে অন্যের মাকে নিয়ে গালাগালি করিস। ওরা বললো, আচ্ছা ঠিক আছে, তোর খারাপ লাগলে আমরা আর করবো না, তবে সুন্দরীকে সুন্দরী তো বলতেই হবে। তোর মায়ের যা পাছা, সেগুলো না বলে থাকি কী করে বল। আমি বিরক্ত হয়ে বললাম, না ভাই, তোরা এসব কিছু বলবি না, কারণ আমি আমার মাকে দেবীর দুর্গার স্বরূপ দেখে আসছি ছোটোবেলা থেকে। ছেলেগুলো বললো, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, প্রমিস। কোনো রকম ওদেরকে শান্ত করলাম, কিন্তু আমার নিজের মনকে কীভাবে মানাবো যে সত্যি আমার মায়ের সেই দিনের স্বরূপ দেখে মুগ্ধ হয়ে পড়েছে, ভাবলে প্যান্টের ভেতরে ধনবাবাজি খাড়া হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখছি। কালকে তোমাদেরকে জানাবো যে স্বপ্নে মা কী করে চলে এলো, তারপরে বাস্তবে মা কী করে চলে এলো, শুধু আমার জীবনে নয়, আমার বিছানায় এবং আমার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গে। এত এক্সাইটিং গল্প শুনতে হলে আমার সঙ্গে থাকো, আমার জীবনের কাহিনী তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। কালকে আবার দেখা হচ্ছে, আজকের জন্য এটুকুই, বাই।